নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের আসন্ন সমস্ত কম্পিটিটিভ এক্সামস লাইক ডাব্লিউবিপি, কেপি এবং এসএসসি জিডি এইসব পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আমরা উপস্থিত হয়েছি। তো চলো আজকের ক্লাস শুরু করছি। দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে? গুপ্ত যুগে অমরকোষ নামক শব্দকোষ গ্রন্থের রচয়িতাকে? গুপ্ত যুগে অমরকোষ নামক শব্দকোষ গ্রন্থের রচয়িতাকে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, অমর সিংহ। এবার আমরা দেখে নেব কিছু উল্লেখযোগ্য ব্যক্তিগণ এবং তাদের আত্মজীবনী। কি রয়েছে প্রথমে দেখো, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীর নাম কি? এ নেশন ইন দ্য মেকিং। মহাত্মা গান্ধী, মাই স্টোরি অফ এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। আব্দুল কালাম, উইংস অফ ফায়ার। রাজেন্দ্র প্রসাদ, আত্মকথা। জওহরলাল নেহেরু, অ্যান অটোবায়োগ্রাফি। তাহলে অ্যান অটোবায়োগ্রাফি কার আত্মজীবনী? জওহরলাল নেহেরুর। মৌলানা আবুল কালাম আজাদ, ইন্ডিয়া উইন্স ফ্রিডম। অ্যানি বেসান্তর আত্মজীবনীর নাম কি? অ্যান অটোবায়োগ্রাফি। মনমোহন সিং, চেঞ্জিং ইন্ডিয়া। সুনীল গাভাস্কার, সানি ডেজ, অ্যান অটোবায়োগ্রাফি। সৌরভ গাঙ্গুলির আত্মজীবনীর গ্রন্থের নাম কি? ওয়ান সেঞ্চুরি ইজ নট ইনাফ। ক্রিস গেইল, সিক্স মেশিন। লিউ টলস্টয়, মাই কনফেশন। মিলখা সিং আত্মজীবনীর নাম কি? দ্য রেস অফ মাই লাইফ। পিটি উষার আত্মজীবনীর নাম কি? গোল্ডেন গার্ল। অভিনব বিন্দ্রা, এ শর্ট অ্যাট হিস্ট্রি। ধ্যানচাঁদ, গোল। দিয়াগো মারাদোনা, আই এম মারাদোনা। নীরজসি চৌধুরী, অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়া। মেরি কম, আনব্রেকেবল। বিশ্বনাথন আনন্দ, মাইন্ড মাস্টার। রবিশঙ্করের আত্মজীবনীর নাম কি? মাই মিউজিক, মাই লাইফ। বিপিন চন্দ্র পাল, ৭০ বছর। রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীর নাম কি? জীবন স্মৃতি, ছেলেবেলা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজীবনীর নাম কি? বাল্যস্মৃতি। সুনীল গঙ্গোপাধ্যায়, অর্ধেক জীবন। অবনীন্দ্রনাথ ঠাকুর, আপন কথা। জসিমউদ্দিন, জীবন কথা। নবীনচন্দ্র সেন, আমার কথা। সেন ওয়ানের আত্মজীবনীর নাম কি? নো স্পিন। সচিন তেন্ডুলকার, প্লেয়িং ইট মাই ওয়ে। ডেভিড বেকহাম, মাই সাইট। তেনজি নর্গে, টাইগার অব দ্য স্নো। যুবরাজ সিংয়ের আত্মজীবনীর নাম কি? দ্য টেস্ট অফ মাই লাইফ। ভগৎ সিং, ওয়াই আই এম অ্যান আর্টিস্ট। নেপোলিয়ান বোনাপার্ট, লেজেন্ড। চার্লি চ্যাপলিনের আত্মজীবনীর নাম কি? মাই অটোবায়োগ্রাফি। সত্যেন্দ্রনাথ ঠাকুর, আমার বাল্যকথা। মান্না দে, জীবনের জলসাগরে। অ্যাডলফ হিটলার, মেইন ক্যাম্প। নেলসন ম্যান্ডেলার আত্মজীবনীর নাম কি? দ্য স্ট্রাগল ইজ মাই লাইফ, লং ওয়াক টু ফ্রিডম। রাস্কিন বন্ড, দ্য ল্যাম্প ইজ লাইফ। মালালা ইউসুফজাই, আই এম মালালা। ফ্রিডম ইন এক্সাইল কার? দলাই লামার। মাই ফেভারিট নেচার স্টোরিজ কার আত্মজীবনী? রাস্কিন বন্ড। মাই কান্ট্রি মাই লাইফ কার লেখা? লালকৃষ্ণ আডবাণী। জোসেফ অ্যান্টন, সালমান রুশিদির আত্মজীবনী। মাই আনফরগেটেবল মেমোরিজ, মমতা ব্যানার্জি। খুশবন্তনামা, দ্য লেসন্স অফ মাই লাইফ কার লেখা? খুশবন্ত সিংয়ের লেখা। ওয়ান লাইফ ইজ নট ইনাফ কার লেখা? নটবর সিংয়ের লেখা। মাই মিউজিক মাই লাইফ কার লেখা? পণ্ডিত রবিশঙ্করের লেখা। দ্য গড অফ স্মল থিংস কার লেখা? অরুন্ধতী রায়ের লেখা। ইন্ডিয়া অ্যাট রিস্ক কার লেখা? যশবন্ত সিং। এ বেন্ড ইন দ্য রিভার, ভিএস নাইপল। হাফ গার্লফ্রেন্ড কার লেখা? চেতন ভাগত। ফ্লাড অফ ফায়ার কার লেখা? অমিতাভ ঘোষ। মিসেস ফানি বোনস কার লেখা? টুইঙ্কেল খান্না। মেকিং ইন্ডিয়া অসম কার লেখা? চেতন ভগতের লেখা। ফ্লাড অফ ফায়ার কার লেখা? অমিতাভ ঘোষের। এস অ্যাগেনস্ট অডস কার লেখা? সানিয়া মির্জা। আই ডু হোয়াট আই ডু, রঘুরাম রাজন। ইন্দিরা, ইন্ডিয়াস মোস্ট পাওয়ারফুল প্রাইম মিনিস্টার কার লেখা? সাগরিকা ঘোষের। দ্য কান্ট্রি অফ মাই ফার্স্ট বয়েস কার লেখা? অমর্ত্য সেনের লেখা। বিয়ন্ড 2020, এ ভিশন ফর টুমরোস ইন্ডিয়া কার লেখা? এপিজে আব্দুল কালাম। ওয়ার এন্ড পিস কার লেখা? লিও টলস্টয়ের লেখা। গেম চেঞ্জার, শহীদ আফ্রিদি। এ ব্রিফ হিস্টোরি অফ টাইম কার লেখা? স্টিফেন হকিংসের লেখা। আর একটি কথা এবার তোমাদের খুব ভালোভাবে নিতে হবে প্রিপারেশন। আমাদের কিন্তু কলকাতা পুলিশের এক্সামে, ডাব্লিউবিপি কনস্টেবলের এক্সামে, ফুড এসআইয়ের এক্সামে প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু 95% আমরা কমন দিয়েছি। সেটা কিন্তু প্রমাণের সঙ্গে। তোমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল বেঙ্গলি নলেজ একাডেমি, সেখানে তোমরা প্রমাণ দেখতে পাবে। তো অধ্যায়ভিত্তিকভাবে হিন্দি, ইংরেজি, অঙ্ক, জিআই, জিকে অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট যদি আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে করতে হয়, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। আমাদের কোর্সের প্রাইস রয়েছে, তবে আজকে যারা তোমরা অ্যাডমিশন নেবে তারা কিন্তু অনলি 499-তে তোমরা সম্পূর্ণ কোর্স পাবে। যতদিন না তুমি এসএসসি জিডি কনস্টেবলে
পাস করতে পাবে, তুমি কিন্তু ক্লাস করতে পাবে। অর্থাৎ আমরা কিন্তু আগামী 4 মাসের মধ্যে তোমাদের সমস্ত সিলেবাস কমপ্লিট করিয়ে দেব। এক্সামের আগে সমস্ত সিলেবাস কমপ্লিট হবে, তার সঙ্গে তোমাদের কিন্তু 50টি আমরা প্র্যাকটিস সেট করাবো। তো যদি ভাই খুবই স্বল্প সময়ের মধ্যে পাস করতে হয়, অবশ্যই কিন্তু এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। একবারই তোমাদের পেমেন্ট করতে হবে, অর্থাৎ তারপর কিন্তু আর কোনো পেমেন্ট তোমাদের করতে হবে না। তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও ভাই, হাতে কিন্তু 4টি মাসই তোমাদের রয়েছে। সবাইকে ধন্যবাদ। হিন্দি ইংরেজি দুটোই করানো হবে, তবে হিন্দির উপর আমরা জোর বেশি দেব, কারণ হিন্দিতে কিন্তু নাম্বার তোলা একদম ইজি। তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও, আজকে কিন্তু অনলি 499-তে পাবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? কে বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, সিরাজ উদ্দৌলা। তার রাজত্বের সমাপ্তির পরে বাংলায় এবং পরে প্রায় সমগ্র ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সূচনা হয়। মীর মিরুনের আদেশে 1757 সালের 2রা জুলাই মোহাম্মদ আলী বেগ সিরাজউদ্দৌলাকে মৃত্যুদণ্ড দেন। আধুনিক ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানে সিরাজউদ্দৌলাকে সাধারণত ভারতে ব্রিটিশ শাসনের শুরুর বিরুদ্ধে বিরোধিতার জন্য একজন স্বাধীনতা সংগ্রামী হিসেবে দেখা হয়। 1760 থেকে 1763 সাল পর্যন্ত মীর কাসিম বাংলার নবাব ছিলেন। মীর কাসিম 1760 থেকে 1763 সাল পর্যন্ত বাংলার নবাব ছিলেন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সহায়তায় তাকে নবাব হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছিল। তার শ্বশুর মীর জাফরকে প্রতিস্থাপন করা হয়েছিল। মীর কাসিম কোথায় রাজধানী স্থানান্তর করেন? তিনি তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তর করেন। পরবর্তী প্রশ্ন, মহীশূরের বাঘ কাকে বলা হতো? কাকে মহীশূরের বাঘ বলা হতো? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, টিপু সুলতানকে মহীশূরের বাঘ বলা হতো। টিপু সুলতানকে ডাকা হতো শের ই মহীশূর, উপাধিটা ইংরেজদেরই দেওয়া। তারা এই বাঘ বা শের হয়ে ওঠার পিছনে অনেকগুলো বিষয় সম্পর্কিত ছিল। সুজাউদ্দৌলা ভারতের ইতিহাসে 2টি গুরুত্বপূর্ণ যুদ্ধে ভূমিকা রাখার কারণে অধিক পরিচিত। এগুলো হলো পানিপথের তৃতীয় যুদ্ধ এবং বক্সারের যুদ্ধ। পানিপথের তৃতীয় যুদ্ধে বিজয়ের ফলে মারাঠা শক্তির আধিপত্য খর্ব হয়। তিনি বক্সারের যুদ্ধে বাংলার নবাব মীর কাসিমের মিত্রপক্ষ ছিলেন, তবে এই যুদ্ধে তারা পরাজিত হন। মীর কাসিম বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন। যুদ্ধের পরে মীর জাফর বাংলার নবাব হন এবং তাদের সেনাবাহিনী রক্ষণাবেক্ষণের জন্য মেদিনীপুর, বর্ধমান এবং চট্টগ্রাম জেলা ইংরেজদের হাতে তুলে দেন। বক্সারের যুদ্ধ, মীর কাসিম অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে একটি জোট গঠন করেছিলেন এবং 22শে অক্টোবর 1764 খ্রিস্টাব্দে বক্সারে ব্রিটিশ সেনাবাহিনীর সাথে যুদ্ধ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন কৃষি পদ্ধতি ছেদন ও দহন কৃষি নামে পরিচিত? কোন কৃষি পদ্ধতি ছেদন ও দহন কৃষি নামে পরিচিত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, ঝুম চাষ। পরবর্তী প্রশ্ন, ইংরেজদের দ্বারা কলকাতায় নির্মিত দুর্গের নাম হলো, বা ইংরেজদের দ্বারা কলকাতায় যে দুর্গটি নির্মিত হয়েছিল তার নাম কি? ফোর্ট উইলিয়াম। কি হবে অ্যান্সারটি? অপশন সি, ফোর্ট উইলিয়াম। ফোর্ট উইলিয়াম কলকাতায় হুগলি নদীর তীরে অবস্থিত। বাংলা যখন ভারতে ব্রিটিশদের উপনিবেশ ছিল, সেই সময় ফোর্ট উইলিয়াম নির্মিত হয়েছিল। দুর্গটির নামকরণ করা হয়েছিল ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নামে। দুর্গটি 1996 সাল থেকে 1702 সালের মধ্যে বাংলার নবাবের অনুমোদনে নির্মিত হয়েছিল। দুর্গটি 1756 সালে তৎকালীন বাংলার নবাব সিরাজ উদ্দৌলার দ্বারা অধিকৃত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, লুণ্ঠন শিল্প বা রবারি ইন্ডাস্ট্রি কোনটি, বা কোন শিল্পকে লুণ্ঠন শিল্প বা রবারি ইন্ডাস্ট্রি বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, খনিজ আহরণকে লুণ্ঠন শিল্প বলা হয়। পরবর্তী প্রশ্ন, কোন জীব কালাজ্বর রোগটি ঘটায়? কোন জীবের কারণে কালাজ্বর রোগটি হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, লেশমেনিয়া নামক এক ধরনের প্রোটোজোয়ার জন্য কালাজ্বর রোগটি হয়। কালাজ্বর একটি ধীর গতিতে অগ্রসর হওয়া এবং প্রাকৃতিকভাবে ঘটতে থাকা রোগ, যা লেশমেনিয়া গণের একটি প্রোটোজোয়া পরজীবী দ্বারা সৃষ্ট। ভারতে এই রোগের একমাত্র পরজীবী হল লেশমেনিয়া ডোনোভানি। পরবর্তী প্রশ্ন, ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত প্রথম ভারতীয় সদস্যকে? ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত প্রথম ভারতীয় সদস্যকে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, দাদাভাই নওরোজি। তার অন্যান্য নাম গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া এবং ভারতের বেসরকারি রাষ্ট্রদূত।
তিনি লিবারেল পার্টির অন্তর্ভুক্ত ছিলেন এবং 1892 থেকে 1895 পর্যন্ত যুক্তরাজ্যের হাউস অব কমন্সের প্রথম ভারতীয় সাংসদ ছিলেন। তিনি 1886, 1893 এবং 1906 সালে 3বার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবেও নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতে গ্রীষ্ম অলিম্পিকে কে প্রথম পদক বিজয়ী হন? স্বাধীন ভারতে গ্রীষ্ম অলিম্পিকে কে প্রথম পদক বিজয়ী হন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, খাসাবা দাদা সাহেব যাদব বা কেডি যাদব। 1952 সালে প্রথমবার ভারতের হয়ে কেডি যাদব ব্যক্তিগত বিভাগে পদক জয়লাভ করেন। 1927 সালে ভারতের জাতীয় অলিম্পিক কমিটি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন গঠিত হয়। 2008 গ্রীষ্মকালীন অলিম্পিকে ভারত তখন অবধি অনুষ্ঠিত অলিম্পিকে সর্বাধিক সংখ্যক পদক জয় করে। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম রচিত নাটক কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম নাটক কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, বাল্মীকি প্রতিভা। 1881 সালে তার প্রথম গীতিনাট্য বাল্মীকি প্রতিভা মঞ্চস্থ হয়। এই নাটকে তিনি ঋষি বাল্মীকির ভূমিকায় অভিনয় করেছিলেন। 1882 সালে রবীন্দ্রনাথ রামায়ণের উপাখ্যান অবলম্বনে কালমৃগয় নামে আরও একটি গীতিনাট্য রচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন প্রোটিন পরিপাককারী উৎসেচকটি মানবদেহে থাকে না? নিচের অপশনগুলির মধ্যে কোনটি মানবদেহে থাকে না? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, রেনিন উৎসেচকটি মানবদেহে থাকে না। পরবর্তী প্রশ্ন, ভারতের সবথেকে দীর্ঘতম মেট্রো রেল বা পাতাল রেল কোন শহরে রয়েছে? ভারতের সবথেকে দীর্ঘতম মেট্রো রেল বা পাতাল রেল কোন শহরে রয়েছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, দিল্লিতে রয়েছে। দিল্লি মেট্রো সমগ্র ভারতের বৃহত্তম এবং ব্যস্ততম নেটওয়ার্ক তৈরি করে। বর্তমানে দিল্লি মেট্রো নেটওয়ার্ক 285টি স্টেশন সহ প্রায় 389 কিলোমিটার নিয়ে গঠিত। নেটওয়ার্কটি এখন দিল্লির সীমানা পেরিয়ে উত্তরপ্রদেশের নয়ডা এবং গাজিয়াবাদ, গুড়গাঁও, ফরিদাবাদ, বাহাদুরগড় এবং হরিয়ানার বল্লভগড়ে পৌঁছেছে। পরবর্তী প্রশ্ন, যে তরঙ্গ প্রবাহিত হওয়ার জন্য কোনো জড় মাধ্যম লাগে না তা কোন ধরনের তরঙ্গ? যে তরঙ্গ প্রবাহিত হওয়ার জন্য কোনো জড় মাধ্যমের প্রয়োজন হয় না সেটি কোন তরঙ্গ? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। সূর্য থেকে আমরা যে আলো পাই তা কোনো মাধ্যম ছাড়াই চলাচল করে, এদেরকে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলে। পরবর্তী প্রশ্ন, আধুনিক ভারতে স্থানীয় স্বায়ত্তশাসনের জনক কাকে বলা হয়? কাকে আধুনিক ভারতে স্থানীয় স্বায়ত্তশাসনের জনক বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, লর্ড রিপনকে। লর্ড রিপনকে ভারতের স্থানীয় স্বশাসনের জনক মনে করা হয়। তিনি 1882 সালে স্থানীয় স্বশাসন প্রতিষ্ঠা করে ভারতীয়দের স্বাধীনতার প্রথম স্বাদ দিয়েছিলেন বলে মনে করা হয়। লর্ড রিপনের অধীনে অন্যান্য সংস্কার এবং ঘটনাগুলি হল 1882 সালে উইলিয়াম হান্টারের অধীনে শিক্ষা কমিশন, ইলবার্ট বিল বিতর্ক, 1882 সালে দেশীয় সংবাদপত্র আইন বাতিল, শ্রমের অবস্থার উন্নতি করতে 1881 সালে প্রথম কারখানা আইন প্রভৃতি ঘটনাগুলো লর্ড রিপনের সময়কালে হয়েছিল। পরবর্তী প্রশ্ন, লোহিত সাগরের জলের রং লাল হওয়ার কারণ কি? লোহিত সাগরের জলের রং লাল হওয়ার কারণ কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, শৈবাল। পরবর্তী প্রশ্ন, ভারতীয় টাকার প্রতীক হল রুপি বা এই চিহ্নটি। এই প্রতীকটি কে তৈরি করেন? এই প্রতীক চিহ্নটি তৈরি করেন অপশন ডি, ডি উদয় কুমার। ভারতীয় টাকার এই প্রতীকটি ভারতীয় সত্তার একটি রূপক। প্রতীকটি হল দেবনাগরী, বসনারো ও রোমান ক্যাপিটাল আর এর একটি সমন্বয়, যাতে ওপরের দিকে দুটি সমান্তরাল লেখা ভারতীয় পতাকা ও সমান চিহ্ন বোঝায়। 15 জুলাই 2010 তারিখে ভারতীয় টাকার এই চিহ্নটি ভারত সরকার দ্বারা গৃহীত হয়। পরবর্তী প্রশ্ন, হাইড্রোজেন বোমা কে আবিষ্কার করেন? কে হাইড্রোজেন বোমা আবিষ্কার করেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, এডওয়ার্ড টেলার। এডওয়ার্ড টেলার হাইড্রোজেন বোমা আবিষ্কার করেন। এডওয়ার্ড টেলার হাঙ্গেরিতে জন্মগ্রহণকারী বিশিষ্ট আমেরিকান পরমাণু পদার্থবিদ। সচরাচর তাকে হাইড্রোজেন বোমার জনক হিসেবে আখ্যায়িত করা হয়, যদিও তিনি দাবি করেছিলেন যে এই পদবি ধারণের জন্য তিনি উপযুক্ত নন। মার্কিন বিজ্ঞানী রবার্ট ওপেনহাইমার 1945 সালে পারমাণবিক বোমা আবিষ্কার করেন। তাহলে পারমাণবিক বোমা কে আবিষ্কার করেন? রবার্ট ওপেনহাইমার। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সশস্ত্র বাহিনীকে দেওয়া সর্বোচ্চ বীরত্ব পুরস্কার কোনটি?
ভারতীয় সশস্ত্র বাহিনীকে দেওয়া সর্বোচ্চ বীরত্ব পুরস্কার কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, পরমবীর চক্র। পরমবীর চক্র ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার। এই পুরস্কারের নাম চূড়ান্ত সাহসী চাকা। শত্রুর উপস্থিতিতে জাতীয় বীরত্বের জন্য পুরস্কৃত। মহাবীর চক্র ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক সজ্জা হচ্ছে মহাবীর চক্র। আর বীর চক্র হচ্ছে যুদ্ধকালীন বীরত্বের জন্য পুরস্কারের অগ্রাধিকারের মধ্যে তৃতীয়। পরবর্তী প্রশ্ন, কোন ঘটনার জন্য মরীচিকা সৃষ্টি হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য মরীচিকার সৃষ্টি হয়। আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন প্রতিসরণের দরুন অভিলম্ব থেকে দূরে সরে যায়। আর আলো যখন ক্রান্তিকোণের চেয়ে বড় মানের কোণে বিভেদ তলে আপতিত হয় তখন প্রতিসারিত না হয়ে প্রথম মাধ্যমেই ফিরে আসে। আর এইভাবেই ঘটে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, আর এর ফলে সৃষ্টি হয় মরীচিকার। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম বীমা সংস্থা কোনটি? ভারতের বৃহত্তম বীমা সংস্থা হচ্ছে এলআইসি, অপশন এ। ভারতীয় জীবন বীমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স অফ কর্পোরেশন অফ ইন্ডিয়া বা সংক্ষেপে এলআইসি ভারতের মধ্যে সবচেয়ে বড় বীমা ও বিনিয়োগকারী সংস্থা। পরবর্তী প্রশ্ন, কে বাংলায় সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা ছিলেন? কে বাংলায় সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের নেতা ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, মজনু শাহ। মজনু শাহ মাদারিয়া তরিকার সুফি সাধক এবং বাংলার ফকির ও সন্ন্যাসী বিদ্রোহের নায়ক। মজনু শাহ ছিলেন মেওয়াটের অধিবাসী। এবার আমরা দেখে নেব বিভিন্ন বিদ্রোহ বা আন্দোলন এবং তাদের সময়কাল, তাদের উল্লেখযোগ্য নেতাগণ এবং স্থান। প্রথমে কি রয়েছে? সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। সময়কাল 1760 থেকে 1800। স্থান কোথায় হয়েছিল? ঢাকাতে শুরু হয়েছিল। উল্লেখযোগ্য নেতাগণ কারা কারা ছিলেন? ভবানী পাঠক, দেবী চৌধুরানী, মজনু শাহ, চিরাগ আলী। চুয়ার বিদ্রোহ 1768 থেকে 1799, বিশেষ করে 1798। কোথায় হয়েছিল? জঙ্গলমহলে। উল্লেখযোগ্য নেতা কারা ছিলেন? জগন্নাথ সিংহ, রানী শিরোমণি, দুর্জন সিংহ, গোবর্ধন দিকপতি। মোট দুটি পর্যায়ে চুয়ার বিদ্রোহ ঘটেছিল। প্রথম পর্যায়ে 1768 সালে নেতৃত্ব দিয়েছিলেন ঘাটশিলায় ধলভূমের রাজা জগন্নাথ সিংহ, এবং দ্বিতীয় পর্যায়ে 1798 এবং 99 সালে নেতৃত্ব দিয়েছিলেন রানী শিরোমণি, দুর্জন সিংহ ও গোবর্ধন দিকপতি। রংপুর বিদ্রোহ সময়কাল কত? 1783। কোথায় হয়েছিল? রংপুরে। নেতা কে ছিলেন? নুরুল উদ্দিন। পাইক বিদ্রোহ 1817 থেকে 1818। কোথায় হয়েছিল? উড়িষ্যাতে। উল্লেখযোগ্য নেতা কে ছিলেন? বিদ্যাধর মহাপাত্র। কোল বিদ্রোহ সময়কাল 1820 থেকে 33। স্থান কোথায় হয়েছিল? ছোটনাগপুর অঞ্চলে। উল্লেখযোগ্য নেতারা কারা কারা ছিলেন? জোয়া ভগত, সুইমুন্ডা, বুদ্ধ ভগত ও কিন্দরাই মানকি। পরবর্তী প্রশ্ন, কোন উদ্ভিদকে হার্বাল ইন্ডিয়ান ডক্টর বা ভেষজ ভারতীয় ডাক্তার বলা হয়? কোন উদ্ভিদকে হার্বাল ইন্ডিয়ান ডক্টর বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, আমলকি বা আমলাকে হার্বাল ইন্ডিয়ান ডক্টর বলা হয়। পরবর্তী প্রশ্ন, রাজ্যের বিধান পরিষদের সদস্য সংখ্যা সর্বনিম্ন কত হতে পারে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, 40 হতে পারে। ভারতের রাষ্ট্রীয় বিধান পরিষদ বা বিধান পরিষদ এর সর্বনিম্ন সদস্য সংখ্যা 40 জন। ভারতীয় সংবিধানের 171 ধারা অনুসারে কোনো রাজ্যের বিধান পরিষদের মোট সদস্য সংখ্যা ওই রাজ্যের বিধানসভার মোট সদস্য সংখ্যার 1/3 বেশি হবে না, তবে 40 জন সদস্যের কমও হবে না। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম চা ও পাট রপ্তানিকারক বন্দর কোনটি? ভারতের বৃহত্তম চা ও পাট রপ্তানিকারক বন্দর কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, কলকাতা। পরবর্তী প্রশ্ন, দ্য মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন, বা কে দ্য মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, স্যার সৈয়দ আহমেদ খান। স্যার সৈয়দ আহমেদ খান থিওডোর বেকের সহায়তায় 1893 সালে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়? পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, ক্রান্তীয় মৌসুমি জলবায়ু লক্ষ্য করা যায়। গ্রীষ্মকালে উষ্ণ আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এবং শীতকালে শীতল ও শুষ্ক মৌসুমি বায়ু এই রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয়। ফলে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত ঘটে এবং শীতকালে শুষ্ক ও শীতল জলবায়ু বিরাজ করে। পরবর্তী প্রশ্ন, কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস এগুলি কিসের উদাহরণ?
অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ জীবাশ্ম জ্বালানির উদাহরণ। কয়লা, তেল এবং প্রাকৃতিক গ্যাস হল জীবাশ্ম জ্বালানি, যা লক্ষ লক্ষ বছর আগে বসবাসকারী উদ্ভিদ এবং প্রাণীদের দেহাবশেষ থেকে গঠিত। এই জ্বালানিগুলি ভূগর্ভস্থ পাওয়া যায় এবং এগুলিকে ড্রিলিং নামে একটি প্রক্রিয়ার মাধ্যমে বের করা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে উল্লেখিত এমএলএ এর পূর্ণাঙ্গ নাম কি? ভারতীয় সংবিধানে উল্লেখিত এমএলএ এর পূর্ণাঙ্গ নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। কী হবে অ্যান্সারটি? মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এমএলএ হলেন একজন জেলার ভোটারদের দ্বারা রাজ্য ভারতীয় সরকারের আইনসভায় নিযুক্ত সদস্য এবং ভোটাররা এমএলএ মনোনীত করেন। ভারতের লোকসভায় প্রতিটি এমপির জন্য প্রতিটি রাজ্যে 4 থেকে 9 জন বিধায়ক থাকতে পারে। এমএলএদের তাদের ভূমিকা অনুযায়ী বিভিন্ন দায়িত্ব রয়েছে। কারো কারো একাধিক কাজ থাকে, উদাহরণস্বরূপ একজন বিধায়ক হয়ে তিনি মুখ্যমন্ত্রী এবং ক্যাবিনেট মন্ত্রীও হতে পারেন। পরবর্তী প্রশ্ন, হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম কি? হিরোশিমাতে যে পারমাণবিক বোমাটি ফেলা হয়েছিল তার সাংকেতিক নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি দ্য লিটল বয়। 1945 সালের 6ই আগস্ট 8:15 হিরোশিমার কেন্দ্রে প্রথম পরমাণু বোমা ফেলা হয়েছিল। লিটল বয় ছিল একটি বন্দুক ধরনের পারমাণবিক বোমা। এটি একটি সাধারণ নকশা ব্যবহার করে ইউরেনিয়াম 235-এর এক টুকরোকে অন্যটিতে গুলি করে প্রায় 15 কিলোটন শক্তির সাথে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটায়। পরবর্তী প্রশ্ন, মস্তিষ্কের ক্ষুদ্রতম গঠনগত ও কার্যগত একক কী? মস্তিষ্কের ক্ষুদ্রতম গঠনগত ও কার্যগত একক কী? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি নিউরন। স্নায়ুতন্ত্রের মৌলিক একক একটি স্নায়ুকোষ বা নিউরন। মানুষের মস্তিষ্কে প্রায় 100 বিলিয়ন নিউরন থাকে। নিউরন বা স্নায়ুকোষ হল স্নায়ুতন্ত্রের প্রধান কাঠামোগত এবং কার্যকারী একক। প্রতিটি নিউরন একটি শরীর এবং অনেকগুলি প্রক্রিয়া নিয়ে গঠিত। নেফ্রন বৃক্ষের গঠনগত ও কার্যকারী একক। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।